আমি কোথায় ভাবলাম খুনিদের খুঁজে বের করার জন্য আপনি আমাকে সবচেয়ে বেশি হেল্প করবেন, সেখানে বারবার খুনি নেই বলে আপনি নিজেই নিজেকে খুনিদের দলে ফেলে দিচ্ছেন না তো আন্টি? যার জন্য জীবনের সবটুকু দিয়ে দিয়েছি, আজ তুমি বলছো তাকে ভুলে যাব? হ্যাঁ, আমার পালকে না এলে আমি খাবো না। আর তোমারে কতবার কব, ওই মাইয়া তোমার পালকি না। তুমি আমাকে এমন পরীক্ষায় কিভাবে ফেললে আপু? সোহেলকে আমি কিভাবে ভুলে যাব? সোহেল যে আমার সব। আমার শর্তে রাজি না হলে সোহেলের ফাঁসি কেউ ঠেকাতে পারবে না। না না, সোহেলকে বাঁচাতে হবে, সোহেলকে বাঁচাতে হবে। এখনই আমাকে টাকাটা উঠিয়ে লয়ার কাছে যেতে হবে। থাক, এগুলো যত্ন করে রেখে দিন। সোহেলের অন্য কোনো প্রবলেম হলে এগুলো বিক্রি করে দেওয়া যাবে। কিন্তু আজ তো সোহেলের একটা বড় খবর নিলাম না। হ্যালো, সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর বলছি। হ্যালো ইন্সপেক্টর, আমি সাবা খান বলছি। বলেন। আমি সোহেলের খবর নেওয়ার জন্য ফোন দিয়েছি। ও কেমন আছে? ও কি ঠিক মতো খাওয়া দাওয়া করেছে? খাবার দিয়েছিলাম, কিন্তু উনি তা ছুঁড়ে ফেলে দিয়েছে। ছুঁড়ে ফেলে দিলেন? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি ওর জন্য খাবার নিয়ে। তারা দরকার হবে না মিস সাবা। মিস সায়রা এসেছিলেন সোহেল সাহেবের জন্য খাবার নিয়ে। আর মিস্টার সোহেল সাহেব খুব আরাম করে সে খাবারটা খেয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, সায়রা? এইভাবে নিয়মিত খেলে দেখবেন আপনি একদম সুস্থ হয়ে গেছেন। আপা, আপনি তো জাদু জানেন। আপা অসুস্থ হওয়ার পর একদিনও ভালো করে খায়নি, আর আপনি আজকে। ফুলকি, এবার শুয়ে দাও। আসুন, শুয়ে পড়ুন। তুই এখানে থাকবি না? আচ্ছা ঠিক আছে, আমি এখানেই থাকবো। এখন আপনি ঘুমিয়ে পড়ুন। কিন্তু তুমি তো এইখানে বেশি দিন থাকবার জন্য আসো না, তাই না? হ্যাঁ। তাইলে আর ফুলকির বাপের লগে এত খাতির দেখায় লাভ কি? তুমি হইলা 2 দিনের মেহমান। 2 দিন পর যখন চলে যাইবা, তখন যদি ফুলকির বাপ তোমার না দেখে, তার পাগলামি আরো বাইরে যায়, তাইলে পারবে না, কমবে। কারণ ও সুস্থ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাচ্ছি। মেয়ে হয়ে বাবার প্রতি এইটুকু দায়িত্ব আমার পালন করতেই হবে। মাইয়া
মানে মানে আমি তো পালকির মতোই, তাই না? পালকির মতো? পালকি তো আর না। কে জানে, হয়তো আমি পালকি। কি কয়ে গেল মায়াটা? ওই মায়া পালকি মানে? না না, কিছুতে হইবার পারে না। ওই মায়া পালকি হইবার পারে না। আঙ্কেল, আপনি ও তুমি আসো, বসো। এই যে দেখো আমার পাগলি মেয়ে। আসলে কি জানো, ও কিন্তু খুব নরম একটা মেয়ে ছিল। বাড়িতে যদি কোনো কিছু হতো ও যেন ভেঙে পড়তো। কারো যদি জ্বর হয় তাহলে ওর ঘুম হয়। একবার একটা মজা হয়েছে কি জানো, ওকে শরীর সাইকেল চালাতে গিয়ে পা ভেঙে গেছে, কিন্তু শরীফের চোখে কোথাও কোনো কান্না নেই। আর আমার এই পাগলি মেয়েটা কি কান্না শুরু করে দিল, মনে হলো যেন ওরই পা ভেঙে গেছে। আসলে এখন আমার মেয়েটা বিষের জ্বালায় চলতে চলতে শেষ হয়ে গেল। এটা পৃথিবীর কেমন নিয়ম, কেমন? তুমি নাজিয়াকে কি বলেছো? জি মানে আঙ্কেল, আমি তো কঠিন কিছুই বলিনি। আমি শুধু জানতে চাচ্ছি তুমি নাজিয়াকে কি বলেছো? আঙ্কেল আমিও কঠিন কিছুই বলিনি। আমি শুধু প্রশ্ন করেছি উনি কোন পক্ষে আছেন, খুনিকে খুঁজে বের করার পক্ষে নাকি খুনির পক্ষে। আমি কি কোনো বেয়াদবি করেছি আঙ্কেল? আচ্ছা ঠিক আছে, আমি বোধহয় একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি। এটা বলাটা আমার ঠিক হয়নি। আমি এখনই আন্টির কাছে গিয়ে সরি বলছি। তুই কোথাও যাবি না। তুই যে কাজটি করেছিস একদম ঠিক কাজটি করেছিস। ঠিক কাজটি করেছিস মা। তোকে খুব ভালোভাবে মনে রাখতে হবে মা, যেন তোর সন্দেহের তালিকা থেকে কেউ বাদ না পড়ে। পালকি আর সামিহার খুনের সাথে
কারা জড়িত সেটা খুব তাড়াতাড়ি আমার জানা দরকার। আমার আফসোসটা কি জানিস, তুই যদি আর কয়েকটা দিন আগে আসতি তাহলে হয়তো আমার এই সামিয়াটাকে। আমি আগে আসলেও কোনো লাভ হতো না আঙ্কেল। মানে সামিয়া বুঝতে পেরেছিল, ও সবকিছু জেনে ফেলেছিল যে পালকিকে কে কেন কিসের জন্য খুন করেছে। জানেন আঙ্কেল, তখন সামিয়ার দরকার ছিল একটা বন্ধুর হাত, আর ও তখন আমাকেই চেয়েছিল। তার মানে সে তখনই তোর কথা আমাকে বলেছিল? আমার কথা বলেছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর কথাই বলেছিল। তোর কথা বলেছিল বলেই আমি নাজিয়ার বিরুদ্ধে তোর বলা সব কথা সহজভাবে মেনে নিয়েছি। তোকে এই বাড়িতে থাকতে দিয়েছি, এই ঘরে তোকে থাকতে দিয়েছি। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, সামিয়া সবকিছু আমার কাছে লোকালো কেন? কি কারণ থাকতে পারে? ওর লুকানোর পিছনে কারণ ছিল আঙ্কেল। এই বাড়িতে যেই পালকির খুনির পিছনে থাকুক না কেন, সে আপনার খুবই কাছের মানুষ, আপনার আপনজন। আর তাই খুনির ব্যাপারে আপনাকে কিছু বললে কষ্টটা সবচেয়ে বেশি আপনি পেতেন। কিন্তু তোর কাছে আমার একটা অনুরোধ, কিন্তু তুই আমার কাছ থেকে কিচ্ছু লুকাস না। তোর দিকে আমি অনেক আশা নিয়ে তাকিয়ে আছি যে তোর হাতে আমার এই ভাগা পরিবারটা আবার জোড়া লাগবে। না, তুই কথা দে, তুই কাজটা করবি। ওকে করবো আঙ্কেল, অবশ্যই করবো। আপনি আমার পাশে থাকলে আমি এই সংসারটাকে আর কোনো দিনও ভেঙে যেতে দিব না। দাঁড়া সাবা, কি সিদ্ধান্ত নিলি? কাকে বেছে নিয়েছিস, সোহেলকে নাকি আমার? কি হলো, চুপ করে আছিস কেন? জানি তো সোহেলকেই বেছে নিয়েছিস। মুখ ফুটে বলতে যা বাকি, লজ্জা পাচ্ছিস কেন? বল, বলে ফেল। তোর কাছে তো আমাদের মূল্য কোনোদিন ছিল না। আমরা সব সময় ছিলাম তোর কাছে খেলার পুতুল মাত্র। তুমি থামো, ওকেই বলতো। আজ সবকিছু স্পষ্ট হয়ে যাচ্ছে। তোর জন্য আমরা অনেক অপমান সহ্য করছি, আর অপমান না করে আজ স্পষ্ট করে বলে দে, আমি 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 সোহেলকে ভুলে যাব। তার আগে
একটা কথা আছে, সোহেলকে আগে জেল থেকে বের করতে হবে, তারপর আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু না। তারপর আমি 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 আর কখনো সোহেলের দিকে ফিরেও তাকাবো না। তাহলে আর কি, তাহলে চেকটা ভাঙিয়ে টাকাটা ক্যাশ করে নে। চেক? আবার ওই লম্পটের পিছনে টাকা খরচ করার ফোন দি? আমি ফোনে তোকে লয়ারের অ্যাড্রেসটা দিচ্ছি, তুই ওখানে গিয়ে টাকাটা জমা দিয়ে আয়। আহারে, আফসোস হচ্ছে এই পরিবারটার জন্য। কত সুখীই না ছিল, এখনো যেটুকু সুখ বাকি আছে একটু পরেই তা শেষ হয়ে যাবে। তখন ওদের মুখগুলো কেমন হবে তা দেখতে খুব ইচ্ছে করছে। শরীফ, তুই এসেছিস ভাই? খুব ভালো করেছিস। শোন না, তুই তুই নিশ্চয়ই আমাদের লয়ারকে সাথে করে নিয়ে এসেছিস, তাই না? খুব ভালো করেছিস ভাই, দারুণ কাজ করেছিস। আমি না এখানে একদম ভালো নেই, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে। এত মশা, এক একটা মশা না একেবারে হাতির মতো বড়। এত মশার কামড় আমি মনে হয় আমার সারা জীবনেও খাইনি। আচ্ছা শোন না, লয়ার কোথায় রে? যা ডাক দিয়ে নিয়ে আয়, ডেকে নিয়ে আয়, যা। ভাইয়া, তোর পক্ষে কাজ করার জন্য কোনো লয়ার রাজি হচ্ছে না, এমনকি আমাদের অ্যাডভোকেট সাহেব যখনই শুনছে তোর সাথে পিস্তল ছিল কেউ রাজি হচ্ছে না। কিন্তু তুই একদম টেনশন করিস না, আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি, তুই খুব তাড়াতাড়ি। আমি তো তোর সাথে মজা করেছি, আমি অনেক ভালো আছি, খুব ভালো আছি, এখানে খারাপ থাকার কোনো কারণই নেই, আমাকে নিয়ে টেনশন করিস না বোকা। এই পাগল শরীফ, আরে না, আসবো আসবো ভাই, আসবো আসবো। জি 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 জি, আরে ব্যাংকের যা কাজ। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এক্সকিউজ মি, আপনি একটু প্লিজ খবর নিন না আমার চেকটার কি অবস্থা। আচ্ছা, হ্যালো জাফর সাহেব, এই সাবাখানার চেকটা। ওকে। আচ্ছা, আশরাফ সাহেব কি তোমাদের জয়েন্ট অ্যাকাউন্টে নতুন কাউকে অংশীদার করেছে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? তোমাদের অ্যাকাউন্টের সব টাকা রিসেন্টলি একজন তুলে নিয়ে গেছে। সাবা? কে? কাশফি খান, মিসেস কাশফি খান। What? Oh my God. আপনি প্লিজ একটু আরেকবার চেক করে দেখুন না প্লিজ। ওকে। হ্যালো জাফর সাহেব, সাবা খানের চেকটা একটু দেখেন তো। আচ্ছা, আরে শিওর? ওকে, আমি শিওর সাবা, তোমাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। কিন্তু এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব?
মানে আমি আমি সবকিছু এখন কি হবে? আমি আমি সোহেলকে জেল থেকে ছাড়াবো কি করে? আমি তো তোর সাথে মজা করেছি। আমি অনেক ভালো আছি, খুব ভালো আছি। এখানে খারাপ থাকার কোনো কারণই নেই। আমাকে নিয়ে টেনশন করিস না বোকা। এই পাগল শরীফ, আমি তোকে তোর চেয়েও ভালো করে চিনি ভাইয়া। আমি ঠিকই জানি তুই ভালো নেই। আইসা পড়ছে আমার সেরাকে দৈত্য, আমার আলী বাবার গুপ্তধন। ফুলকি, ও ফুলকি, শরীফ বাবাজি আইসা পড়ছে। খেল লাগা একটু বেশি করে লেবু চিপ্পা শরবত বানায় নিয়ে আয়। কি গো বাবাজি, উকিল টুকিল কি কিছু জোগাড় হইল? আর হইব না। আমি তো এইটাই চাই, আমার পুরান জামাই জেলে পয়সা মরুক, আর এইদিকে আমি তোমারে আমার নতুন জামাই বানাই। বাবাজির শরবতটা দে। নাও বাবাজি, ঠান্ডা থাকতে থাকতে শরবতটা খায় না। বাবাজি, অনেকদিন তো হয়ে গেল, এখন একটা কিছু ভাবতে হয়। কিসের কথা বলছেন আন্টি? না মানে কইতেছিলাম যে সোহেল বাবাজি তো বিয়াটা হইল না, তার উপরে তোমার বোনটা এইভাবে মরে গেল। এখন তুমি একটা বিয়া শাদী করলে বিয়ায় বিয়ান মনে একটু শান্তি পাইত। আপনি ঠিকই বলেছেন আন্টি, বিয়ে আমি করব, তবে এই বাড়ি থেকে চিরতরে চলে যাবার পর। মাইনে এসব তুমি কি কইতেছো বাপজান? আমি চাই না আমার নতুন জীবন এই পরিবারের অন্ধকার পরিবেশে শুরু হোক, যেখানে মানুষ হাসতে পারে না, আনন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না। তবে ভাইয়া ফিরে আসা পর্যন্ত আমি এই বাড়িতেই আছি, তারপর সবকিছু ছেড়ে চলে যাব, নতুন জীবন শুরু করব। কি কয়ে গেল এইসব? বাড়ি ছেড়ে চলে যাবো মানে? হায় হায়, ও ফুলকি, তাহলে তোর কি হইব? কি হইব এখন? আমার যা হইব ভালোই হইব আম্মা।
কার ফোন? ধরছো না কেন? অফিসের ফোন। সাবার ঝামেলা শেষ না হওয়া পর্যন্ত আমি আর অফিস নিয়ে বলবো। মেয়ের কথা ভাবতে ভাবতে বাবা মার বাড়িটা হারিয়েছো, এখন কি অফিসটা হারাতে চাও? সাবা আমাকে কথা দিয়েছে, সোহেলকে ভুলে গিয়ে ও আবার নতুন করে জীবন শুরু করবে, নিজের পায়ে দাঁড়াবে। তখন দেখো আমরা বাপ বেটি মিলে ব্যবসাটাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাই। কিরে সাবা, ব্যাংক থেকে টাকা তুলতে পারিসনি? কিরে, তোকে এমন দেখাচ্ছে কেন? মা, আম্মু একটা ঝামেলা হয়ে গেছে। ঝামেলা? আব্বু ব্যাংকে গিয়ে কোনো টাকা তুলতে পারিনি। টাকা তুলতে পারিসনি মানে? কেন? ব্যাংকে গিয়ে দেখি আমাদের অ্যাকাউন্টে কোনো টাকাই নেই, কে যেন সব টাকা তুলে নিয়ে গেছে। কি বলছিস? টাকা তো আমিও তুলিনি, তুইও তুলিসনি, তাহলে কে তুললো? আমি। টাকা আমি তুলেছি। আপনাদের কারো কিছু বলার আছে? তুমি তুমি কিভাবে টাকা তুললে? ওই অ্যাকাউন্টটা তোমার নামে না। এই বাড়িও তো আমার নামে ছিল না, বাড়ি কি আমার নামে লিখে নিইনি? তার মানে? তার মানেটা আপনাকে ক খ গ সহ বুঝিয়ে দিচ্ছি। আপনাদের মেয়ে আমাকে এই বাড়ি লিখে দেবার সাথে সাথে আপনাদের জয়েন্ট অ্যাকাউন্টের মালিকানাও হস্তান্তর করে লিখে দিয়েছে। অ্যাকাউন্টের হিসাব নিয়ে জানলাম 50 কোটি টাকা আছে। ওরে বাবা, এত টাকা দেখে কার মাথা ঠিক থাকে বলেন? আপনারা আমাদেরকে অভাবে রাখতে রাখতে স্বভাবটাই নষ্ট করে ফেলেছে, আর তাই টাকাটার সাথে সাথে আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। আজ তোমাকে আমি... ছাড়ো, ছাড়ো তুমি আমাকে। শুনলে না ও কি বললো? এমনটা তো কেউ কোনো পশুর সাথেও করে না। তোমার মেয়েও আমাদের সাথে যা করেছে সেটাও কেউ পশুর সাথে করে না। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। কাশ্মীর কি দোষ? তোমার মেয়ে তো নিজেই সব কিছু লিখে দিয়েছে। চোখ বন্ধ করে লিখে দেওয়ার আগে সে একবারও ভাবলো না সে কি লিখে দিচ্ছে। কিভাবে ভাববে? ও তো ওই ইতর বদমাইশ খুনিটার প্রেমে অন্ধ ছিল, আর সেই সুযোগটা আমি কাজে লাগিয়েছি। কাশ্মীর এখন কোটি কোটি টাকা, আর আশরাফ খানের পকেট শূন্য, ফাঁকা।
এটাকেই বোধহয় নিয়তি বলে, তাই না? ও, আমি তো ভুলেই গিয়েছিলাম, আদিল একটু কাজে বাইরে বেরিয়েছে, তাই আজকের বাজারটা আপনাকেই করতে হবে আশরাফ ভাই। আর আপনাকে বলছি, একটু আগে আপনি আমার গলা টিপে ধরতে চেয়েছিলেন না? এখন আসুন, আপনার ইচ্ছে পূরণ হবে। তবে গলা টিপে নয়, আপনি আমার পা দুটো টিপে দিবেন। এই কয়েকদিন ব্যাংকের কাছে দৌড়াদৌড়ি করতে করতে না আমার পা দুটো ভীষণ ব্যথা হয়ে গেছে, তাই পা দুটো টিপে দিতে হবে। তাড়াতাড়ি আসুন, আমি উপরে যাচ্ছি। খবরদার, খবরদার, তুই আমাকে ধরবি না। কি হয়েছে? আব্বু, আব্বু বিশ্বাস করো, আমি এইসবে। শারমিন, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো, চলে যেতে বলো। আব্বু, আমি কোথাও যাব না, আমি তোমার কাছেই থাকবো। আর কত ক্ষতি করতে চাস তুই আমার? চলে যা, শান্ত হও, চলে যা, শান্ত হও। আব্বু, আম্মু, তুমি কিছু বলো আব্বুকে। আর কিছু বলার মুখ রেখেছিস তুই? আমাকে একটু বোঝার চেষ্টা করো না প্লিজ। আর কত বুঝবো তোকে? তুই এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা, যা এখান থেকে। কি হয়েছে তোর? কি হচ্ছে তোমার? কেন চলে গেলি সামিয়া? তোর কি যাওয়ার সময় হয়েছিল? আমার জন্য তোকে চলে যেতে হলো সামিয়া, আমার জন্য। বেগম, আপনি এ ঘরে কাঁদছেন আর ও ঘরে আপনার নাতনি। আমি আমি কেমন করে সামলাই দুজনকে বলুন তো? বেগম, বেগম, এভাবে নিজেকে কষ্ট দিবেন না। যা হবার তা তো। আমার জন্য কেন যে আমি ওকে এদিকে জড়ালাম? এই ভাষা ওকে কেন আমি আনলাম? ভাষা, এভাবে নিজেকে কষ্ট দেবেন না প্লিজ, প্লিজ। এভাবে আপনি নিজেকে কষ্ট দেবেন না। আপনি এভাবে ভেঙে পড়লে আপনার নাতনির কি হবে বলুন তো? আপনার নাতনির কি হবে? এমনিতেই সায়রা ওই বাড়িতে যাওয়ার পর থেকে বাচ্চাটার কান্না কিছুতেই থামছে না, কিছুতেই থামছে না। আবার সায়রাকেও কিছু জানাতে পারছি না। জানালে ও যদি সব ছেড়ে ছুটে চলে আসে এখানে। না না, ওকে জানাবেন না। ও বাড়িতে অনেক শত্রু ওত পেতে আছে, যে কোনো সময় ও ধরা পড়ে যেতে পারে। কিন্তু কিন্তু আমি এখন কি করব বলুন তো? আমি কিভাবে সামলাই দুদিক? উপায় একটা আছে। উপায়? কিন্তু কিন্তু কি? আমি ভাবছিলাম সোনামণিটাকে নিয়ে সোহেলকে দেখাবো। সোহেলকে দেখাবে? আপনার মনে নেই সোহেল যেদিন প্রথম এই বাড়িতে আসলো, ওকে দেখেই সোনামণির সমস্ত কান্না বন্ধ হয়ে গেছিল? ন্যান্সিও বলেছিল ও নাকি সোহেলকে দেখলেই আপনার নাতনির চেহারা পাল্টে যায়, খিলখিল করে হেসে ওঠে আপনার নাতনি। তো কিন্তু আমি ভাবছিলাম এইটুকু একটু দুধের শিশুকে
হাজতে নিয়ে যাব। হাজতে না, ওকে আমরা ওর শিকড়ের কাছে নিয়ে যাব। সারাপু, হ্যাঁ তুমি ভাইয়ার ওখানে যাচ্ছ? হ্যাঁ আমিও তোমার সাথে যাব। থ্যাংকস শরীফ, তুমি গেলে খুবই ভালো হয়। আমি আসলে ভাবছিলাম আমি এত রাতে কিভাবে যাব। চলো তাহলে। আচ্ছা, এটা আমার কাছে। দাঁড়াও, সায়রা না, খাবারটা আমি নিয়ে যাব। তাই আজ না হয় আপনি বাসা থেকে রেস্ট নিন। তাছাড়া শরীফ তো যাচ্ছে আমার সাথে, কোনো সমস্যা হবে? সমস্যা হবে কি হবে না সেটা চিন্তা করার ভার তুমি কেন নিচ্ছ সায়রা? আর এই পরিবারে কিসে ভালো কিসে মন্দ সেই সিদ্ধান্ত তো আমি নেব। তুমি এসব বিষয়ে নাক গলাতে এসো না, কারণ তুমি এই পরিবারের কেউ না। কাকে তুমি কেউ না বলছো আম্মু? এই সায়রা আপুই কিন্তু আজকে ভাইয়ার জন্য খাবার নিয়ে গিয়েছে। আর এই সায়রা আপুই কিন্তু থানা থেকে এসে একটু রেস্ট না নিয়ে ভাইয়ার জন্য আবার খাবার বানিয়েছে। আমার তো মনে হয় বিষয়টা তোমার মাথায় নেই। আমার তো এখন মনে হচ্ছে ভাইয়ার জন্য আপন মানুষদের চেয়ে এসব কেউ না টাইপ মানুষটাই ভালো। শরীফ, কার পক্ষ হয়ে ভাবির সাথে তর্ক করছো তুমি? ওকে তো একদিন আগেও আমরা কেউ চিনতাম না। চাচি, এটা চেনা না চেনার ব্যাপার না, কারণ আমি শুধু সত্যর পক্ষ নিচ্ছি। ঠিক জিনিসটার পক্ষ নিতে, সত্যের পাশে দাঁড়াতে চেনা অচেনাটা কোনো ব্যাপার না। ও, তার মানে কোথাকার কোন মেয়ে এসে একদিন তোর ভাইকে দুটো ভাত খাইয়েছে সে সত্যি হয়ে গেল, আর আমি তোর মা হয়ে তোদের কাছে মিথ্যে হয়ে গেলাম। হ্যাঁ, গেলে। তাহলে জন্মের পর থেকে তোদেরকে যে এত আদর, এত যত্ন, এত ভালোবাসা দিয়ে বড় করেছি, সেগুলো সবই কি মিথ্যে? সব মিথ্যে হয়ে গেছে। আন্টি, আন্টি প্লিজ আপনি শান্ত হন। তুমি আমাদের মধ্যে নাক গলাতে কেন এসেছো? আমি নাক গলাতে আসছি না আন্টি, আমি শুধু বলতে যাচ্ছি খাবারটা নিয়ে আপনারাই যান। আমি চাই না আমার জন্য আপনাদের মাঝে কোনো রকম ঝগড়া বিবাদ হোক। তাছাড়া আমি না গেলেও তো তেমন কিছু হবে না, কিন্তু আপনার তো মায়ের মন, ছেলের জন্য তো ছটফট করবেই। আর আপনি ঠিকই বলেছেন, আমি তো এই পরিবারের সোহেল সাহেবের আপন কেউ না। থাক, আর অ্যাক্টিং করতে হবে না। তুমি কার আপন আর কার পর সেটা আমি তোমাকে প্রথম দেখেই টের পেয়েছি। তাই এখন আর রং বদলানোর চেষ্টা করো না। তুমি কি করছো আম্মু? ভাইয়া ওদিকে না খেয়ে বসে আছে, আর তুমি তুমি এখানে কে খাবার নেবে না নেবে তা নিয়ে পড়ে আছো। তোমাদের এসব আমার ভালো লাগছে না, আমি এসব থেকে মুক্তি চাই। ছেলেকে মায়ের বিরুদ্ধে উস্কে দিয়ে কাজটা কিন্তু তুমি ভালো করছো না সায়রা। আমি নিশ্চিত তুমি ভয়ঙ্কর একটা প্ল্যান নিয়ে সোহেলের সাথে দেখা করতে গিয়েছিলে। তোমার আসলে মতলবটা কি বলো তো? আমি বলছি, ওর মতলবটা আমি বলছি।
ওর মতলবটা হচ্ছে এরকম সময় সোহেলকে সাহস জোগান, তাই ও থানায় গিয়েছিল। আর আমি ওকে থানায় যেতে বলেছি। তুমি বলেছিলে? হ্যাঁ, আমি বলেছি। সামিয়ার জন্য সোহেলের মনটা কেমন অস্থির হয়ে আছে সেটা সেদিন যখন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল সেদিনই তো দেখেছ। তাই ভাবলাম পরিবারের কেউ গেলে হয়তো বা রিয়াক্ট করতে পারে, আর সেই জন্যই আমি সায়রাকে যেতে অনুরোধ করেছিলাম। হ্যাঁ, এখন যদি চাও তুমি সোহেলের সাথে গিয়ে দেখা করতে পারো, আমি কোনো আপত্তি করব না। তবে সায়রাও তোমার সাথে যাবে। আঙ্কেল, আঙ্কেল আমার মনে হয় কোনো সমস্যা নেই। আন্টি চাচিকে নিয়ে যাক না। সমস্যাটা তোর নয় রে মা, আমার। আপনার? সেদিন যদি ওই কেকটাতে বিষ মেশানো হয়ে থাকে তাহলে আজকের খাবারে বিষ মেশানো হবে না তার নিশ্চয়তাটা কি? আর যদি এরকম কিছু হয়ে যায় তার দায়ভার কিন্তু পুরোটাই তোর ঘাড়ে এসে পড়বে। আর কিছু বলতে হবে না আঙ্কেল, আমি ওনাদের সাথে যাব। আমি খুব তাড়াতাড়ি আপনাকে এখান থেকে বের করব, কথা দিলাম। তোর পক্ষে কাজ করার জন্য কোনো লয়ার রাজি হচ্ছে না। এমনকি আমাদের অ্যাডভোকেট সাহেব না। তাহলে কি এই গারদের পেছনে আমাকে বাকি জীবনটা কাটাতে হবে? না না না, তার চেয়ে আমার ফাঁসি হয়ে গেলেই ভালো হবে। আমার পরিবারের কাউকে তাহলে আমার জন্য আর কোনো কষ্ট, কোনো অপবাদ সহ্য করতে হবে না। পালকি, পালকি তুমি কোথায়? আমি জানি পালকি, আজকে তুমি যদি আমার কাছে থাকতে তাহলে যেমন করে হোক আমাকে এখান থেকে তুমি ছাড়িয়ে নিয়ে যেতে, যেমন করেই হোক। পালকি তুমি কোথায় আছো? একবার একবার তুমি আসো, একবার তোমার চেহারাটা দেখাও। তুমি পৃথিবীর যেখানেই থাকো, যেমনই থাকো না কেন, শুধু একবার একবার আমার কাছে আসো প্লিজ। প্লিজ পালকি, আমি তোমাকে দেখতে চাই। তুমি শুধু একটিবার আমার কাছে আসো। কে? কে? কে ওখানে?
আপনি? না ইয়ে মানে হঠাৎ করে পালকির কথা ভাবছিলাম আর আপনি আপনি ওকে নিয়ে এলেন আমার সামনে। আচ্ছা ও কাঁদছে কেন? এই জন্যই তোমার কাছে আসলাম। দুদিন ধরে ওর কান্না আমরা কিছুতেই থামাতে পারছি না। ডাক্তার দেখিয়েছেন? ডাক্তার কি বললো? কোনো অসুখ করেনি তো? না না, অসুখ করেনি, ডাক্তার তো কিছু বললেন না। তবে নেন্সি বলল তোমার কোলে গেলে নাকি ওর কান্নার সাথে সাথে থেমে যায়। আমি তোর বন্ধুই। বন্ধু কখনো বন্ধুর সামনে এসে কান্না করে? দেখি আমার কোলে একটু দেন। দেখি আমার লক্ষ্মী সোনা, দেখি কি হয়েছে তোমার? কি হয়েছে? আমি নাই তাই কাঁদছো, তাই না? আমার এই তো সোনামণিটা হেসেছে, আমার জাদুমণিটা, আমার লক্ষ্মী সোনা। তোমার আর চিন্তা নেই, আমি শুধু এখান থেকে বের হই, তারপর সারাক্ষণ তোমার সঙ্গে থাকবো, ঠিক আছে? তোমার যত খেলনা লাগে সব খেলনা আমি কিনে দেব। সবগুলো খেলনা নিয়ে আমরা দুজন একসঙ্গে খেলবো, ঠিক আছে? এই তো এই তো এই তো এই তো লক্ষ্মী লক্ষ্মী বেবি। আচ্ছা সাপা, ওর বাবা মা ওর কি নাম রেখেছে? না, ওর নাম এখনো রাখা হয়নি। নাম রাখিনি কেন? সোহেল, ওর বাবা মা নিয়েছে। বাবা মা নেই মানে? কি হয়েছে ওনাদের? তোমার আর পালকির মাঝে যা হয়েছে ওর বাবা মার মাঝেও তাই হয়েছে ধরে নাও। আচ্ছা, আপনি ওর কোনো নাম দেননি? না, দেইনি এখনো, তবে ভালো নাম খুঁজছি। এই যে বেবি, এই যে কান। আচ্ছা, আমি যদি ওর একটা নাম দিই তাহলে নামটা রাখবেন? কেন রাখবো না? ভালো নাম হলে নিশ্চয়ই রাখবো। ওর হাসিটা যার মতো, তার নামেই না হয় নামটা রাখি। ওর নামটা যদি পালকি হয়, পালকি? সোহেল ওর নাম পালকি রাখতে চাচ্ছে? হে আল্লাহ, সব তোমার দয়া। এই কথা এখনই সায়রাকে জানাতে হবে। পালকি, খালা, আপনার কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? আনন্দে কাঁদছি সায়রা।
আনন্দে? এমন একটা খবর তোকে শোনাবো, তুই চোখের পানি ধরে রাখতে পারবি না সায়রা। সায়রা তুই কই? বাড়িতে? না খালা, আমি তো সোহেল সাহেবের জন্য খাবার নিয়ে নাজিয়া আন্টির সাথে থানায় আসলাম। থানায়? কি ব্যাপার সায়রা, আসো। খালা আমি এখন রাখছি, আমার এখনই থানায় ঢুকতে হবে। আমি আপনার কথা পরে শুনবো, ঠিক আছে? হ্যালো সায়রা, হ্যালো। আজ থেকে আমার বন্ধুর নাম পালকি। পালকি পালকি। আশাপা, আশাপা দেখেন, পালকি নামটা শুনে আমার বন্ধু কি খুশি হয়ে গেছে, কি খুশি লাগছে ওকে। সোহেলের সামনেও তো যেতে পারবো না, এখন আমি কি করব? এখন তাহলে আমরা কি করব? এখন দেখুন, কি করবেন না করবেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু এখন মিস্টার সোহেলের সাথে দেখা করা যাবে না। আপনি এসব কি বলছেন? আমি আমার ছেলের সাথে দেখা করতে পারবো না? আপনি কেন বুঝতে পারছেন না ম্যাডাম? এটা থানা, এখানে চাইলেই সব সময় সবার সাথে দেখা করা যায় না। আর তাছাড়া এই তো উনি সকালে এসে দেখা করে গেলেন, তারপরে আসলেন মিস্টার শরীফ, আবার একটু আগে দুইজন মহিলা আসলেন, এখন আবার আপনার। এটা তো হোটেল না ম্যাডাম। দুজন মহিলা মানে? হ্যাঁ, সাথে একটা বাচ্চাও আছে, বাচ্চাটা খুব কাঁদছে। যাক, অন্তত ওর কান্নাটা তো থামানো গেল। অবশ্য এটা ঠিকই আছে, প্রকৃতির নিয়ম বলেও তো একটা কথা আছে, আপন লোক যা পারে অন্য কেউ কি তা পারবে? মানে আমার মনে হয় আপনার কোথাও কোনো ভুল হচ্ছে। বাচ্চা কোথা থেকে আসবে সোহেলের কাছে? দেখুন ম্যাডাম, এই থানায় আমার অনুমতি ছাড়া একটা মাছিও ঢুকতে পারে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইন্সপেক্টর সাহেব, আপনি ওর কথা কিছু মনে করেন না। আচ্ছা, যারা এসেছিল তাদের নাম কি বলতে পারেন? হ্যাঁ, একজন তো খুবই নামকরা মহিলা, টিভিতে ম্যাগাজিনে খুব একটা দেখা যায়, নামটা যেন কি? ফারহান। জি স্যার। ভিজিটরদের খাতাটা নিয়ে আসো। নিয়ে আসছি স্যার। টিভিতে ম্যাগাজিনে দেখা যায়, কে? হ্যালো খালা, আপনার কোথায় এখন? সেটাই তো তোমাকে বলতে চাইলাম, আমরা বেবিকে নিয়ে সোহেলের কাছে। খালা, আমাকে না জানিয়ে ওকে কেন এখানে নিয়ে এলেন? সেই কথা পরে শোনো, এখন নাজিয়ার হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় সেটা ভাবো।
সায়রা, কি ব্যাপার? কার সাথে এমন ফিসফিস করে কথা বলছো? না মানে আন্টি তেমন কেউ না, রং নাম্বার। স্যার, আমার রুমে খাতা পাইনি। কি বলছো? দেখেছো ভাবি, ভিজিটরের খাতাও নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। খাতার কি পাকা হয়েছে, পাতা সারি গেছে? আপনি চুপ করে আছেন কেন আশাপা? প্লিজ বলেন, কে কার আপন? বলেন আমাকে। আমার কেন যেন মনে হচ্ছে আপনি আমাকে কোনো একটা জরুরি কথা বলতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ বলতে চাই। সোহেল, কথাটা হচ্ছে আশা, আশা, কে কে ওখানে? কে? শোনেন আশাপা, শোনেন প্লিজ, যাবেন না। আহা, কি যেন জরুরি কথা বলবেন বলেছেন না, ওটা বলে যান। আশাপা, আশা প্লিজ যাবেন না। আমরা বড় একটা বিপদে পড়ে গেছি আশা। নাজিয়া থানায় এসেছে। একটা কাজও তোমাদের দিতে হবে না। চলো। আচ্ছা, বাচ্চা নিয়ে সোহেলের কাছে কে আসবে? রোমান, তুমি কি কিছু বুঝতে পারছো? না, আমাদের আত্মীয় স্বজনের মধ্যেও তো এমন কেউ নেই। তাহলে হে আল্লাহ, এখন তুমি ভরসা, রক্ষা করো। কে ডাকলো আশাপাকে? কে? কণ্ঠটা এত চেনা চেনা লাগলো কেন? আমি তো আপনাদের বলতে ভুলে গেছি, যারা এসেছেন তারা এখনো ভিতরেই আছে, সোহেল সাহেবের সামনে। এখনো আছে? ও, কি ব্যাপার সায়রা? হ্যাঁ, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কই, আমি ঠিক আছি। আচ্ছা ইন্সপেক্টর সাহেব, আমরা কি তাহলে একটু ভিতরে গিয়ে আশা হলো? আপনি এখানে কেন? সোহেলের সাথে আপনার কি কাজ? আসলে
সামিয়ার কথাটা শুনে সত্যি খুব কষ্ট পেয়েছি। কথা ঘোরাবেন না শালম, যা জানতে চাইছি তার উত্তর দিন। আসলে আসলে আমি যে জন্য এসেছিলাম, মানে কি হচ্ছে? খারাপ লাগছে, ভীষণ ভীষণ খারাপ লাগছে। একটু একটু কি হলো? ঠিক আছে আপনি? কি হলো? খারাপ লাগছে? একটু বসবেন? না 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 না, ঠিক আছে, এখন ঠিক আছে। আসলে মাথাটা একটু ঘুরে গেছিল। ইটস ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কয়েকদিন থেকে শরীরটা খুব একটা ভালো নেই, তাই একটু দুর্বল লাগছে। এই নাটকটা কেন করলো, আর ওইভাবে চোরের মতো যে বের হয়ে গেল, সেই পাখি? আসলে আমি একটা কাজে থানায় এসেছিলাম, এসে শুনলাম সোহেলও এই থানাতেই আছে, তাই ভাবলাম একবার দেখা করে যাই। আর আপনার সাথে যারা এসেছিল? আমার সাথে? হ্যাঁ, একজন বোরকা পরা মহিলা আর একটা বাচ্চা। বাচ্চা? ওহো হ্যাঁ, আমার পেছন পেছন দেখলাম যখন আমি আসছিলাম, একজন মহিলার কোলে একটা বাচ্চা আমার পেছন পেছনে আসছিল। ওদের বোধহয় কেউ আছে এখানে। ইন্সপেক্টর সাহেব আমার সাথে দেখে হয়তো ভেবেছে আমার সাথেই এসেছে। বাহ, আপনাদের তাহলে দেখা হয়ে গেছে? আপনাদের সাথে মিস্টার সোহেলের দেখা করার একটা ব্যবস্থা হয়েছে। মিস্টার সোহেলকে বিশেষ জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া। নেয়ার পথে আপনি ওনার সাথে একটু সময়ের জন্য মিট করতে পারেন। কিন্তু আমরা তো সোহেল সাহেবের জন্য খাবার নিয়ে এসেছিলাম। আমি জানি আপনি এমনি এমনি এখানে আসেননি। এর আগেও আপনি কয়েকবার আমার পরিবারের লোকদেরকে নিয়ে অনেক ফন্দি করেছিলেন, কিন্তু জেনে রাখুন, এবার আপনি যাই প্ল্যান করেন না কেন, সেটাতে সাকসেস হবেন না। মিসেস রহমান, সেটা তো সময়ই বলে দেবে। আর সময়ের চেয়ে বড় বিচারক কিন্তু কেউ না। আমার সঙ্গে দেখা করতে এসেছো কেন? এটা তুই কি বলছিস বাবা? আমি তোর সাথে দেখা করতে আসবো না? আমি তোর মা। মা? যেই মা নিজের সন্তানের খাবারে বিষ মিশায়, সেই মা আদৌ মা কিনা সেই ব্যাপারে আমার সন্দেহ আছে। বিশ্বাস কর বাবা, বিষ আমি মেশাইনি।
বিশ্বাস কর। বিশ্বাস? তুমি আমার সঙ্গে যা করেছো, এরপর বিশ্বাস শব্দটার উপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে। আমাদের এখন যেতে হবে মিস্টার সোহেল। হারান, চলো। 1 মিনিট ইন্সপেক্টর। আমরা সোহেল সাহেবের জন্য যে খাবারটা এনেছি, অ্যাটলিস্ট সেটা সাথে করে নিয়ে যান। গাড়িতে না হয় উনি খেয়ে নেবেন। কোনো দরকার নেই। ওনাকে দেখার পর আমার পেট ভরে গেছে। সোহেল, আপনাদের এসব যাত্রাপালা দেখতে গেলে আমাদের চলবে না। হারান, আসামিকে নিয়ে চলো। আপনাকে বলেছিলাম না, সময় কখনো ভালো কখনো খারাপ। তাই বলছিলাম কি, কাউকে দেখে নেবার আগে নিজের ঘরটা সামলান। আমার ঘর নিয়ে আপনাকে ভাবতে হবে না, নিজেকে নিয়ে ভাবেন। আপনি কল্পনাও করতে পারছেন না যে আপনি কার সাথে টক্কর দিতে এসেছেন। কল্পনা আমি করতে চাইও না, কারণ বাস্তবটা আমি চোখের সামনে স্পষ্ট দেখতে পাচ্ছি। অভিমান করে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ বলো তো? কেন ডাক্তার ডাকতে দিচ্ছ না? এখন যদি এর চেয়েও খারাপ কিছু হয়ে যায় তখন? খারাপ খারাপ আর কি হবে শারমিন, যা হবার তা তো হয়েই গেছে। ওই কাশফির টাকায় ভালো হওয়ার থেকে মরে যাওয়াই ভালো। কাশফির হতে যাবে কেন? ও টাকা তো তোমার। আমার? আমার ছিল, এখন নেই। আমি এখন পথের ভিখারি, শূন্য, সব শূন্য। সারা জীবন এত কষ্ট করে, এত সম্পদ, এত অর্থ অর্জন করলাম, আর সাবা এক কলমের খোঁচায় আমার সারা জীবনের অর্জন, সব অর্জন পানিতে ভাসিয়ে দিল। আমাকে পথে নামিয়ে দিল। কাশফিকে কেন এত বিশ্বাস করতে গেল সাবা? মানুষকে বিশ্বাস করা তো দোষের না। সাবা তো বুঝেনি কাশফি এমন একটা চক্রান্ত করবে। আমার নিজের মায়ের পেটের ভাই, সেই যখন বিশ্বাসঘাতকতা করলো, তখন থাক না এসব। এই অসুস্থ শরীর নিয়ে তুমি আর এভাবে চিন্তা করো না। আমি এক্ষুনি ডাক্তারকে খবর দিচ্ছি। না না শারমিন, তুমি কোথাও যাবে না। আমি যদি মরেও চাই, তবু তুমি কারো কাছে যাবে না। পাগলামি করো না, আমাদের কথাটা তুমি একবার ভাববে না?
ভেবে আর কি হবে শারমিন? আমাদের আর কি পাওয়ার আছে বলো? যে মেয়ের আনন্দ দেখার জন্য, যাকে সুখে রাখার জন্য বেঁচেছিলাম, সেই মেয়েই যখন আমাদের সমস্ত সুখ আনন্দ কেড়ে নিল, তখন আর কি? আমি তোমাদের কাছ থেকে কিছুই কেড়ে নিতে চাইনি আব্বু, কিচ্ছু না, বিশ্বাস করো আমাকে। আমি তো আমার জীবন থেকে সোহেলকে চিরতরে ছেড়ে দিতে রাজি হয়েছিলাম। আব্বু যাই বলুক, আব্বুর কোনো কথা আমি মানতে পারবো না এখন। আমাকে ডাক্তার ডাকতেই হবে, আমাকে ডাক্তার ডাকতেই হবে। চাচি, তুমি ফোনটা নিলে কেন? সেই কৈফিয়ত কি তোকে দিতে হবে? চাচি, চাচি দেখো ফোনটা আমাকে দাও, একটা ইম্পর্টেন্ট কল করতে হবে। আব্বু অসুস্থ, ডাক্তার ডাকতে হবে। এই নবাব জাদি, টাকা কি গাছে ধরে যে ডাক্তার ডাকবি? চাচি দেখো, আব্বু কিছু একটা হয়ে যাবে, আমাকে ডাক্তারকে কল করতেই হবে। দাও না চাচি। ও, তোর নিজের কোনো পয়সা আছে? নেই, তোর বাপেরও নেই। তাহলে তুই ডাক্তার ডাকবি কার পয়সা দিয়ে? হ্যাঁ, এই কার পয়সা দিয়ে ডাক্তার ডাকবি? অনেক পয়সা খরচ করেছি এতদিন তোদের পিছনে, আর অজায়গায় কুজায়গায় আমি কোনো পয়সা খরচ করবো না। একটা কানা করেও আমি তোদেরকে দিব না। চাচি, তুমি যখন অসুস্থ ছিলে, আদিল চাচু যখন অসুস্থ ছিল, আব্বু কি তোমাদের জন্য কিছুই করেনি? চাচি, আব্বু তোমাদের জন্য দেশের সবচেয়ে বড় বড় ডাক্তার কিনে এনে দিয়েছে। হ্যাঁ দিয়েছে, সেটা ছিল তোর বাবার দয়া, যে দয়া মানুষ ভিখারিকে করে। কিন্তু আমি তোদেরকে ভিখারি বলে মনে করি না। আমাদের টাকা আমাদেরকে দিয়ে আবার বড় বড় কথা বলছিস না? এই, লজ্জা করে না? তোরা তো ভিখারির চেয়ে খারাপ রে। তুমি তাহলে টাকাটা দিচ্ছ না? না, দিব না। তোর যখন এতই টাকার দরকার, তাহলে জানা তোর তো টাকা কামাবার পথের অভাব নেই। চাচি, এমন নোংরা কথা তুমি বলতে পারলে? এখনো তো বলা শুরু করিনি। যখন বলা শুরু করব না, তখন বাপ বাপ বলে এই বাড়ি ছেড়ে পালাবে। চাচি, তুমি আমার মায়ের মতো। ও, এখন মায়ের মতো হয়ে গেছি না? এতদিন তো চাচির সম্মানটুকু ঠিক মতো দিসনি, সামনে দিয়ে গেলে গুনতিও না। তোদেরকে আমি হারে হারে চিনি। এখন ভালোই ভালো এই বাড়ি থেকে কেটে পড়, তাহলে আমার আম্মু আব্বুকে গ্রাম থেকে এনে এই বাড়িতে শান্তিতে রাখতে পারি। চাচি, চাচি প্লিজ, আপুর খুব কষ্ট হচ্ছে চাচি, প্লিজ
একটা ব্যবস্থা করো চাচি প্লিজ। আমাদের ভাগেরটা মেরে মেরে তোর বাপের অনেক তেল জমে গেছে। 2 দিন বিছানায় পড়ে থাকুক, দেখবি সব ঠিক হয়ে গেছে। চাচি চাচি প্লিজ, চাচি এমন করো না চাচি। চাচি তুমি এরকম করলে আব্বু মারা যাবে চাচি। চাচি এমন করো না তুমি। সেটাই তো চাই। চাচি প্লিজ প্লিজ চাচি। চাচি আমাকে ধরবি না। চাচি না চাচি আব্বু আব্বু আপনি ঠিকই বলেছেন আন্টি, বিয়ে আমি করব, তবে এই বাড়ি থেকে চিরতরে চলে যাবার পর। শুধু সাত কি জামা? আমার এক গ্লাস পানি দে, পানি দে ফুলকি, বুকটা ফেটে যেতেছে। কি হয়েছে? কোনো খারাপ স্বপ্ন দেখছো? হ্যাঁ, যা দেখলাম এর থেকে খারাপ আর কিছু হইতে পারে না। ফুলকি ফুলকি, আজকে থেকে তোর একটাই কাম, তুই যেমনি পারোস সেভাবেই পারোস শরীফ বাবাজিরে বুঝাইবি এ যেন ওই বাড়ির থেকে বাইরে হয়ে যাওয়ার কথা চিন্তাও না করে। কেন আমি হেলে বুঝামো কেন? বেশি কথা না কইয়া যা কইতেছি তাই করিস। শোন, শরীফ বাবাজি যদি একবারই বাড়ি থেকে বাইরে হয়ে যায় তাহলে আমি তোরে হের লগে কোনোদিনও বিয়া দিব না, বুঝছস? আসলে দেখি লগে লগে যাই, মনে হয় পাটি গুছতাছে, আসলে মালটা বেজাল মনে হইতাছে। আমরা কিন্তু পাটি খারাপ না, একটু যাচাই বাছাই দেখলে খারাপ হয় না। পাল্টা করা আছে তো যাই তো। মামা মামা নিউ মার্কেট যা, মামা যাবেন নিউ মার্কেট? কেমন লাগছে এখন? খুব খারাপ, খুব খারাপ লাগছে। কোথায় কষ্ট হচ্ছে? শ্বাসকষ্ট, বাতাস, বাতাস দাও।
অক্সিজেন পাচ্ছি না, অক্সিজেন কমে আসছে। কে আপা, আপনি এত রাত্রে এখানে কি করেন? ভাইয়া, আমার কাছে কিছু গয়না আছে, আমি এগুলো বিক্রি করবো। আমার টাকার খুব দরকার, আপনি কি আমাকে এগুলো বিক্রি করতে কোনো হেল্প করে দেবেন? পারুক না কে, এটাই তো আমার কাজ। ব্যাগ দিয়ে দেন। শুনতে পাচ্ছ? কথা বলো, কোথায় কষ্ট হচ্ছে? শুনতে পাচ্ছ? শোনো, কথা বলো, কোথায় কষ্ট হচ্ছে বলো আমাকে। শুনতে পাচ্ছ আমার কথা? কথা বলছো না কেন? শুনতে পাচ্ছ? কথা বলো। আমার সাথে কেন এরকম হয়? কি অপরাধ করেছি আমি? নিজের জীবনে পরোয়া করা আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। এখন শুধু আমার একটাই লক্ষ্য। আপনাকে তো চিন্তিত লাগছে। চিন্তা না করি উপায় আছে ফুলকি? ভাইয়ার জন্য কিচ্ছু করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে ফুলকি। উকিলের কি কোনো ব্যবস্থা হয়েছে? আমার ছেলেটা আর কতদিন ওখানে আটকা থাকবে? চেষ্টা তো করছি, কিন্তু কোনো উকিলই কেসটা নিতে চাচ্ছে না।